পড়ছি এডগার অ্যালান পোর লেখা ভ্যালডিমারের মৃত্যু। মসি ভ্যালডিমারের মৃত্যুর ব্যাপারটা নিয়ে যে বেশ একটা কানাকানি সৃষ্টি হয়েছিল, তাতে আমি এতটুকু অবাক হইনি। যদি তা না হতো তাহলেই বরং আশ্চর্যের ব্যাপার হতো। এ ব্যাপারের সঙ্গে সংশ্লিষ্ট আমাদের কয়েকজনের মধ্যে আগে থাকতেই এমন একটা বোঝাপড়া ছিল যে ব্যাপারটা সম্বন্ধে অন্তত আরও খোঁজখবর না নেওয়া পর্যন্ত এটাকে আগাগোড়া চেপে রাখতে হবে। কিন্তু এভাবে গোপন করার ফল হলো এই যে অতিরঞ্জিত আর বিকৃত হয়ে ঘটনাটি সর্বসাধারণে এমনই আকারে প্রচারিত হলো যাতে সবাই এটাকে স্বাভাবিকভাবেই একেবারে অবিশ্বাস্য বলে মনে করতে আর এতটুকু দ্বিধা করল না। তাই ব্যাপারটার সম্বন্ধে এখন আসল কথাটা প্রকাশ করা দরকার। অন্তত আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি ঠিক ততটুকুই সংক্ষেপে বলে যাব। গত 3 বছর থেকে সম্মোহন বিদ্যা সম্বন্ধে আমি প্রায় মাথা ঘামাতাম। প্রায় 9 মাস আগে হঠাৎ এ বিষয়ে বিশেষ একটা ব্যতিক্রমের উপর আমার নজর পড়ে। আশ্চর্যের বিষয়, আজ পর্যন্ত জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোনো মানুষকে সম্মোহিত করার নজির নেই। একটা মানুষ যে মুহূর্তে মারা যাচ্ছে ঠিক সেই মুহূর্তে তাকে সম্মোহিত করা যায় কিনা এবং করা গেলে সেই মানুষটির বিশেষ অবস্থার জন্য সম্মোহনী শক্তির প্রভাব বাড়ে না কমে এ সম্বন্ধে কারো কোনো কিছু জানা নেই। তৃতীয়ত, মৃতপ্রায় লোকটিকে সম্মোহিত করে কতদিন পর্যন্ত তার মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব? আরও অনেকগুলো কথা জানবার আছে এই বিষয়ে। তবুও মোটামুটি এই প্রশ্ন কোটেই আমাকে কৌতূহলী করে তুলেছিল। বিশেষ করে ওই সম্মোহনের ধারাও কোনো আসন্ন মৃত্যু পথযাত্রার মৃত্যুকে সত্যিই ঠেকিয়ে রাখা যায় কি না, বা গেলেও কতদিনের জন্য তা সম্ভব, এই প্রশ্নটাই বিশেষ করে আমাকে কৌতূহলী করে তুলেছিল। ব্যাপারটির সম্ভাব্য বিশেষ প্রতিক্রিয়াটুকুর কথা ভেবেই এতটা কৌতূহলী হয়ে উঠেছিলাম আমি। এই বিষয়ে আমার অনুসন্ধিৎসাকে পরখ করে দেখা দরকার, কিন্তু কার উপর সে পরীক্ষা চালানো যায় ভাবতে ভাবতে আমার এক বন্ধুর কথা মনে পড়ে। ইনি বিবিলিওথেকা ফরেন্সিকের সম্পাদক এবং পোল ভাষার ওয়ালেনসেটিন ও গার্গান্তুয়ার বিখ্যাত লেখক আর্নেস্ট ভ্যালডিমার। ভ্যালডিমার 1839 সাল থেকে নিউ ইয়র্কের হার্লেমে বাস করছেন। অত্যন্ত রোগা শরীরটার জন্যই তার দিকে নজর পড়ে বেশি। দেহের নিচের অংশটুকু অনেকটা জন র্যান্ডলফের মতো, ধবধবে সাদা দাড়ি আর তার ঠিক উল্টো মাথা ভরা কুচকুচে কালো চুল। প্রায়ই ভুল হয় তিনি বুঝি মাথায় পরচুলা পড়ে আছেন। তিনি যে অত্যন্ত দুর্বল প্রকৃতির লোক তা তাকে দেখলেই বোঝা যায়। সম্মোহিত হওয়ার ব্যাপারে তিনি যে উপযুক্ত পাত্র তাতে আমার এতটুকু সন্দেহ নেই। এর আগে 2-3 বার খুব সহজেই আমি তাকে সম্মোহিত করে ঘুম পাড়িয়ে দিতে পেরেছিলাম, কিন্তু তার অন্যান্য কয়েকটি প্রতিক্রিয়ায় আমি হতাশ হয়েছি। বলা বাহুল্য, আমাকে এভাবে যে হতাশ হতে হবে তা তার অদ্ভুত দৈহিক গঠন দেখে আগে থাকতেই আমার আন্দাজ করার কথা ছিল, এবং আমি তা করেছিলামও। যতবারই তাকে আমি সম্মোহিত করেছি, কোনোবারেই তার ইচ্ছাশক্তিকে সম্পূর্ণভাবে বা সোজাসুজি নিজের আয়ত্তে আনতে পারিনি। আমার মনে হয় ব্যর্থতা যতটুকু ঘটেছিল তা বোধ করি তার অত্যন্ত রুগ্ন স্বাস্থ্যের জন্যই। তার সঙ্গে আমার পরিচয়ের কয়েক মাস আগে তার চিকিৎসকরা ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি যক্ষা রোগে ভুগছেন। রোগটা তার বেশ পেকেও উঠেছে, তবুও তিনি অত্যন্ত স্বাভাবিক ও শান্তভাবেই নিজের আসন্ন মৃত্যুর কথা বলতেন। এর জন্য তাকে দুঃখ করতে বা মৃত্যুকে ঠেকাবার বিষয়ে কোনো কথা বলতে শুনিনি কোনোদিন। তাই আমার কৌতূহলের বিষয়টিকে কার্যকর করার ব্যাপারে চিন্তা করতেই যে প্রথমে ভ্যালডিমারের কথাই আমার মনে পড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। পার্থিব জীবন সম্বন্ধে লোকটির ধারণা যে কি তা আমার ভালো করেই জানা ছিল, তাই তার দিক থেকে এই বিষয়ে যে কোনো বাধাই আসবে না তা আমি জানতাম। আর আমেরিকাতে তার কোনো আত্মীয় স্বজনও ছিল না যে তার কোনো রকম বাধা দেবে। বেশ খোলাখুলিভাবেই এ বিষয়ে আমি তার সঙ্গে আলাপ আলোচনা করলাম, এবং আমার কথা শুনে তার আগ্রহদীপ্ত আর উত্তেজিত ভাব দেখে আমি আশ্চর্য হলাম কারণ এর আগে তিনি বহুবারই আমার এই ধরনের পরীক্ষার কথা শুনে নিজের দেহটাকে আমার গবেষণার বিষয়বস্তু করতে দিতে দ্বিধা করেননি। তবু এর আগে আমার কোনো কাজের প্রতি তার কোনো আন্তরিক সহানুভূতি দেখিনি, কিন্তু এবার সে ভাবের ব্যতিক্রম দেখা গেল। তার অসুখটা এমন এক ধরনের যে আগে থাকতেই হিসাব করে প্রায় ঠিক বলে দেয়া যায় কবে কোন সময় এটা চরম অবস্থায় পৌঁছে মৃত্যুকে ডেকে আনবে রোগীর শিওরে। ভ্যালডিমারের সাথে আমার কথা হলো যে তার চিকিৎসকরা ঠিক যেদিন তার মৃত্যু হবে বলে ঘোষণা করবেন তার অন্তত 24 ঘন্টা আগে তিনি আমাকে ডেকে পাঠাবেন। আমাদের এই কথাবার্তার 7 মাস পরের ঘটনা। একদিন ভ্যালডিমারের নিজের হাতে লেখা ছোট্ট একটা চিঠি পেলাম।
প্রিয় পি, এখন আপনি আসতে পারেন। ডি ও ফা দুজনই একমত হয়েছেন যে আমি কোনো মতেই আগামীকাল মাঝরাতের পর আর বেঁচে থাকতে পারি না। আমার মনে হয় সময়টা তারা প্রায় ঠিকই আন্দাজ করেছেন। ইতি ভ্যালডিমার। 10-12 দিন আগে অবশ্য ভ্যালডিমারকে দেখে এসেছিলাম। তবুও চিঠিটি লেখার আধ ঘন্টার মধ্যে সেটা পেয়েই 15 মিনিটের মধ্যেই মৃত্যু পথযাত্রী ভ্যালডিমারের শিওর এসে দাঁড়ালাম। মাত্র 10টা দিন তাকে দেখিনি। এই কটা দিনের মধ্যেই তার ভয়াবহ পরিবর্তন দেখে হতভম্ব হয়ে গেলাম। মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটি নিষ্প্রভ, এত শুকিয়ে গেছেন যে গালের চামড়া ঠেলে চোয়ালের হাড়গুলো বীভৎসভাবে জেগে উঠেছে। নাড়ির স্পন্দন অতি ক্ষীণ। তবুও আশ্চর্যজনকভাবে তিনি তার মানসিক এমনকি শারীরিক শক্তিও যেন বেশ কিছুটা টিকিয়ে রাখতে পেরেছেন। স্পষ্ট স্বরেই তিনি কথা বললেন। কিছুক্ষণ আগে নিজের হাতে একটু বলকারক ওষুধ খেয়েছেন তিনি। ঘরে ঢুকেই দেখলাম পকেট খাতায় পেন্সিল দিয়ে রোজনামচা লিখছেন তিনি। বালিশের উপর ঠেস দিয়ে বিছানাতেই বসেছিলেন। ডাক্তার ডি ও ডাক্তার ফা দুজনেই রয়েছেন। ভ্যালডিমারের সাথে করমর্দন করে ডাক্তার দুজনকে একটু তফাতে নিয়ে গিয়ে সংক্ষেপে রোগীর অবস্থাটা জেনে নিলাম। 18 মাস থেকে বাঁদিকের ফুসফুসটা আড়ষ্ট হয়ে প্রায় হাড়ের মতো শক্ত হয়ে গেছে। দেহের শক্তি বাড়ানো বা কোনো উপকার করার মতো সেটার অবস্থান নেই। ডান দিকের ফুসফুসের উপরের অংশ বিশেষেরও সেই একই অবস্থা। নিচের অংশ যক্ষা বীজাণুর গুটি গুটি পুঁজ পরস্পর জড়িয়ে গিয়ে একটা পিণ্ডে পরিণত হয়েছে। ফুসফুসের প্রায় জায়গায় ফুটো হয়ে ঝাঁঝরা হয়ে গেছে। একটা জায়গায় বীজাণুগুলো একেবারে পাজরার হাড়ে গিয়ে ঠেকেছে। ফুসফুসের ডান দিকের এই অংশের যে ঘা, সেটা খুব কম দিনেই বলে মনে হয়। 1 মাস আগেও এই অংশে রোগের কোনো চিহ্নই দেখা যায়নি। মাত্র 3-4 দিন আগে রোগটা এই অংশে ধরেছে বলে মনে হয়। যক্ষা ছাড়াও বুকের প্রধান রক্তবাহী শিরাগুলোও ফুলে উঠেছে বলে সন্দেহ হয়। কিন্তু ফুসফুসের আড়ষ্টতার জন্যে এই বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যায়নি। উভয় ডাক্তারের মতে ভ্যালডিমার কাল রবিবার মাঝরাত নাগাদ মারা যাবেন। এটা হলো শনিবার সন্ধ্যা 7টার কথা। আমার সঙ্গে আলাপ করতে আসার আগে ডক্টর ডি ও ডক্টর ফা ভ্যালডিমারের কাছে শেষ বিদায় নিয়ে এসেছিলেন। ডাক্তার দুজনের ইচ্ছে ছিল আর ভ্যালডিমারকে দেখতে আসবেন না, কিন্তু আমার অনুরোধে তারা আগের সিদ্ধান্ত বদলাতে রাজি হলেন। ঠিক হলো কাল রাত 10টা নাগাদ তারা আর একবার ভ্যালডিমারকে পরীক্ষা করে যাবেন। তারা চলে যাওয়ার পর আমি ভ্যালডিমারের সাথে তার আসন্ন মৃত্যু সম্বন্ধে বেশ খোলাখুলি কয়েকটা কথা বললাম। তার উপরে আমার পরীক্ষা নিরীক্ষার কথাটাই বিশেষ করে বললাম। তার কথাবার্তায় বোঝা গেল তিনি তখনও আমার এই ধরনের কাজে শুধু যে রাজি আছেন তা নয়, আমি যাতে তাড়াতাড়ি কাজ করতে শুরু করি তার জন্য তিনি বেশ তাগিদই দিতে লাগলেন। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যাপারে আমার যেন সাহসে কুলোচ্ছিল না। বিশেষ করে কে জানে কি দুর্ঘটনা ঘটে যায়। সাক্ষী থাকবার মতো লোকের দরকার। শুধু একজন পুরুষ আর একজন মেয়ে নার্স ছিল ঘরের মধ্যে। তাদের উপরে আমার তেমন ভরসা হলো না। কাজে কাজেই আগামীকাল রাত 8টা পর্যন্ত আমার পরীক্ষার ব্যাপারটা স্থগিত রাখাটা প্রায় বাধ্যতামূলক হয়ে গেল। পরের দিন রাত 8টা নাগাদ আমার পরিচিত এক ছাত্র ডাক্তার মিস্টার থিওডর এসে উপস্থিত হলেন। অনেকটা আশ্বস্ত হওয়া গেল। প্রথমটা আমার ইচ্ছে ছিল ডাক্তার দুজন এলেই কাজ শুরু করা যাবে, কিন্তু ভ্যালডিমারের পীড়াপিড়িতে বেশি সময় আর নষ্ট করা সত্যিই উচিত নয় ভেবে তখনই কাজ শুরু করার ব্যাপারে মনস্থির করে ফেললাম। কারণ পরিষ্কার দেখা যাচ্ছিল ভ্যালডিমার অত্যন্ত দ্রুত গতিতেই যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। মিস্টার থিওডর আমার এই পরীক্ষা সম্বন্ধে আমার উপরে এতই সহানুভূতিশীল ছিলেন যে তিনি স্বেচ্ছায় আমার পরীক্ষাকালের সমস্ত ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে লিখে যেতে রাজি হয়ে গেলেন। এখন আমি যা যা বলবো সে সবই তার ওই লিখিত বিবরণের সংক্ষিপ্তসার এবং কোথাও কোথাও হুবহু নকল বলা যায়। 8টা বাজতে 5 মিনিট বাকি। ভ্যালডিমারের হাতখানি ধরে স্পষ্ট স্বরে তাকে অনুরোধ করলাম যে তিনি তার এই অবস্থায় আমার সম্মোহন পরীক্ষায় রাজি যে আছেন তা যেন মিস্টার থিওডরকে জানান। অত্যন্ত ক্ষীণ ও অথচ স্পষ্ট স্বরে তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি সম্মোহিত হতে চাই। কথা শেষ করেই তিনি আবারও বললেন, ভয় হয়, আপনি বোধহয় দেরি করে ফেললেন। তারই কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই আমি যথারীতি পাস দিতে শুরু করে দিলাম। এইভাবে পাস দিয়ে তাকে আগেও আচ্ছন্ন করেছি, এর পরেও কপালের উপর দিয়ে আড়াআড়ি করে কয়েকবার হাত চালাতেই কিছু ফল পাওয়া যাচ্ছে বলে স্পষ্টই দেখা গেল। কিন্তু পরে আমার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তার আর কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না।
এই একই ভাব চলল রাত 10টা পর্যন্ত। রাত 10টায় আগের ব্যবস্থা মতো ডাক্তার ডি ও ডাক্তার ফা এসে উপস্থিত হলেন। আমার পরিকল্পিত কর্মপদ্ধতি সম্বন্ধে সংক্ষেপে তাদের কয়েকটি কথা বললাম। আমার কাজে বাধা দেবার মতো কোনো মনোভাব তারা প্রকাশ করলেন না। তাদের মতে রোগী এখন মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, সম্মোহনের ফলে সেটা হয়তো কিছুটা লাঘবই হবে। বিনা দ্বিধায় কাজ চালিয়ে যাবার চেষ্টা করলাম। উপর থেকে নিচের দিকে লম্বালম্বি পাশ দিতে লাগলাম। একই সময় আমার দৃষ্টিকে সম্পূর্ণভাবে রোগীর ডান চোখের উপরে নিবদ্ধ রাখলাম। রোগীর নাড়ি স্পন্দন আর প্রায় পাওয়াই যায় না। নিঃশ্বাস প্রশ্বাসে একরকম সাঁই সাঁই শব্দ শোনা যাচ্ছে। অত্যন্ত ধীরে, প্রায় আধ মিনিট অন্তর নিঃশ্বাস প্রশ্বাস বইছে। প্রায় 15 মিনিট কাল এমনই অবস্থাতেই কাটল। ঠিক এর পরপরেই স্বাভাবিকভাবে যেন একটা গভীর দীর্ঘশ্বাস রোগীর বুকের ভেতর থেকে বেরিয়ে এলো। সাঁই সাঁই শব্দটাও থেমে গেল, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবধানের কোনো ব্যতিক্রম দেখা গেল না। রোগীর সর্বাঙ্গ হিমের মতো ঠান্ডা হয়ে গেল। 11টা বাজতে 5 মিনিট বাকি। রোগীর উপরে আমার সম্মোহন শক্তির প্রভাব স্পষ্টই অনুভব করলাম। চোখে কাচের মতো স্বচ্ছ একটা ভাবের বদলে দেখলাম অদ্ভুত এক পরিবর্তন। রোগী যেন সুদূর এক দৃষ্টিশক্তি দিয়ে নিজের ভেতরটা নিজেই দেখছে। স্বপ্নচারী ছাড়া আর কারুর চোখে দৃষ্টি এমনই হতে দেখা যায় না। এ সম্বন্ধে আমার ভুল হয়নি, আমি নিশ্চিত। আর কয়েকটা লম্বালম্বি পাশ দিতেই রোগীর চোখের পাতা কেঁপে উঠল। অনেকটা ঘুমোবার প্রথম চেষ্টায় যেমন কেঁপে ওঠে, ঠিক তেমনি ভাবেই। আরও কয়েকটা পাশ দিয়েই রোগীর চোখের পাতা একেবারে বুঝিয়ে দিলাম। বলা বাহুল্য, এতক্ষণের চেষ্টার ফল যতটুকু পাওয়া গেল তাতে আমি মোটেই খুশি হতে পারিনি। তবুও জোরে বেশ উৎসাহের সঙ্গেই হাতের কৌশল চালিয়ে যেতে লাগলাম। রোগীর ঘুমন্ত দেহটাকে একেবারে শক্ত কাঠের মতো না করে দেওয়া পর্যন্ত আমার পাস চালিয়ে যেতে হলো। তারপর বেশ একটা সহজ সরল ভঙ্গিতে আড়ষ্ট দেহটাকে রেখে দেওয়া হলো। রোগীর পা দুটো একটা সহজ লম্বালম্বি ভঙ্গিতে রাখা হলো। হাত দুটো কোমর থেকে মাঝামাঝি দূরে লম্বালম্বিভাবে রাখা হলো। রোগীর মাথাটি বিছানা থেকে সামান্য উঁচু করে দেওয়া হলো। এসব ব্যবস্থা সারতে রাত দুপুর হয়ে গেল। ডাক্তারদের এবার ভ্যালডিমারের অবস্থাটা একবার পরীক্ষা করে দেখতে বললাম। কিছুক্ষণ পরীক্ষা করার পর তারা স্বীকার করলেন যে ভ্যালডিমার এখন সম্পূর্ণ সম্মোহিত অবস্থায় রয়েছেন। ডাক্তার দুজনের কৌতূহল এখন বেশ বেড়ে উঠতে দেখা গেল। ডাক্তার ডি তো ঠিকই করে ফেললেন রাতটা তিনি এখানেই কাটাবেন। ডাক্তার ফা অবশ্য বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু তবু যাবার সময় কথা দিয়ে গেলেন সকালে আবার আসবেন। মিস্টার থিওডর আর নার্সরাই সবাই রইলেন। ভ্যালডিমারকে আমরা ঠিক এই অবস্থাতেই রেখে বেরিয়ে এলাম। প্রায় ভোর 3টে নাগাদ আবার রোগীর ঘরে ঢুকে দেখলাম রোগী ঠিক আগের অবস্থাতেই আছেন। ডাক্তার ফা চলে যাবার সময় তার যে অবস্থা ছিল এখন পর্যন্ত সে অবস্থার কোনো তারতম্য ঘটেনি। ঠিক একইভাবে শুয়ে আছেন তিনি। নাড়ি স্পন্দন প্রায় ধরাই যায় না। খুব ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এত ধীরে যে চোখে ধরা যায় না। নাকের কাছে একটা আরশি ধরলে সেটা ঝাপসা হয়ে যায়। এতেই শুধু বোঝা যায় রোগীর শ্বাস প্রশ্বাস এখনও চলছে। স্বাভাবিকভাবে চোখ দুটো বোঝা, সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা, দেহটা পাথরের মতো আড়ষ্ট। কিন্তু তবু রোগীকে দেখে তার মধ্যে কোথাও মৃত্যুর কোনো লক্ষণই দেখা যায় না। ভ্যালডিমারের কাছে এসে আমার হাতটা এমনভাবে তার উপরে চালনা করতে লাগলাম যাতে তার ডান হাতটা সেই প্রক্রিয়ার প্রভাবেই নড়াচড়া করতে পারে। এই ধরনের সম্মোহন প্রক্রিয়ায় অন্তত ভ্যালডিমারের উপরে আগে আমি ততটা সফল হতে পারিনি, আর ভাবিনিও যে এখন তা পারব। কিন্তু আশ্চর্যের বিষয় দেখলাম তার ডান হাতটা দুর্বলভাবে হলেও বেশ নিখুঁতভাবে আমার নির্দেশ মতো ওঠানামা করছে। বদ্ধপরিকর হয়ে এবার রোগীর সাথে কথা বলবার দুঃসাহস করে বসলাম। জিজ্ঞেস করলাম, মশিয়ে ভ্যালডিমার, আপনি কি ঘুমিয়ে আছেন? কোনোই উত্তর পাওয়া গেল না, কিন্তু অনুভব করলাম তার ঠোঁট দুটো যেন একটু কেঁপে উঠল। এতে করে আরও প্রশ্ন করা উৎসাহ পেয়ে বসলো আমাকে। চোখের পাতাগুলো একটুখানি ফাঁক হলো, ভেতরের সাদা অংশটুকু দেখা গেল শুধু। শিথিলভাবে ঠোঁট দুটো একটু নড়ে উঠল। এই সময় ঠোঁটের ফাঁক দিয়ে চাপা ক্ষীণ স্বরে বেরিয়ে এলো একটি অস্পষ্ট শব্দ। হ্যাঁ, এখন আমি ঘুমিয়ে আছি, আমাকে জাগিও না, এমনি ভাবেই মরতে দাও। এই অদ্ভুত কথাগুলো আমরা সবাই শুনলাম। দেখলাম রোগী ঠিক আগের মতোই আড়ষ্ট হয়ে পড়ে আছেন। শুধু তার ডান হাতটি আগের মতোই আমার সম্মোহন শক্তির নির্দেশ মতো এদিক সেদিক নড়ছে।
আবারও জিজ্ঞেস করলাম, মসিয়ে ভ্যালডিমার? সঙ্গে সঙ্গে উত্তর এলো, কিন্তু এবার আরও অস্পষ্ট স্বর। আর ব্যথা নেই, এখন আমি মরে যাচ্ছি। রোগীকে এখন আর কোনো রকমই বিরক্ত করা উচিত হবে না। ডাক্তার ফা আসা পর্যন্ত আমি আর কিছুই করিনি। সূর্যোদয়ের কিছু আগে ডাক্তার ফা এসে হাজির হলেন। রোগী এখনও বেঁচে আছে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। নাড়ি দেখে নিয়ে তিনি রোগীর নাকের কাছে ছোট্ট একটা আরশি ধরে তার নিঃশ্বাস প্রশ্বাস পরীক্ষা করলেন। তারপর ভ্যালডিমারের সাথে আমাকে আবার কথা বলতে বললেন। আমি প্রশ্ন করলাম, মসিয়ে ভ্যালডিমার, আপনি কি এখনো ঘুমোচ্ছেন? আগের মতোই কয়েক মিনিট পরে উত্তর দিল রোগী, কিন্তু কিছুই শোনা গেল না। মনে হলো মৃত্যু পথযাত্রী রোগী যেন আপ্রাণ চেষ্টা করে কথা বলার জন্য কিছুটা বল সঞ্চয় করছেন। আমার প্রশ্নের 4 বারের বার প্রায় অস্পষ্ট স্বর শোনা গেল। ডাক্তারদের ইচ্ছে মতোই আমরা ঠিক করলাম রোগীকে আর কোনো রকমই বিরক্ত করা হবে না। যতক্ষণ না তার মৃত্যু হয় ততক্ষণ তিনি এই সম্মোহিত আচ্ছন্ন ভাবের মধ্যেই থাকুন। তাতে আমাদের বিশ্বাস তিনি শান্তিতেই মরতে পারবেন। আমরা সবাই একমত, রোগী আর কয়েক মুহূর্তের মধ্যেই মারা যাবেন। যাই হোক, শেষবারের মতো রোগীকে আর একটিবার প্রশ্ন করব ঠিক করলাম। আগের প্রশ্নেরই পুনরাবৃত্তি করলাম মাত্র। কথা বলতেই ভ্যালডিমারের আকৃতিতে স্পষ্ট একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। চোখ দুটো একটু নড়ে উঠে ধীরে ধীরে খুলে গেল, মণি দুটো উল্টে গেল, মণির দুটি অত্যন্ত ক্ষীণ ও নিষ্প্রভ। 2 চোয়ালের থোবড়ানো দাগগুলো যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এই পরিবর্তনটুকু খুবই আকস্মিক। উপরের ঠোঁটটা এক মুহূর্তের জন্য ফাঁক হয়ে উপরে একটু উঠে গেল। মৃদু একটা ঝাঁকুনির শব্দ করে নিচের চোয়ালটা ঝুলে গিয়ে মুখটা হাঁ হয়ে গেল। তার মধ্যে থেকেই পরিষ্কার দেখা যায় ফোলা কালো জিভটা মুখে যেন এঁটে বসে গেছে। ঘরে যারা উপস্থিত ছিলেন তাদের কারোরই হাসপাতালে রোগীদের মরবার সময়কার ভয়ঙ্কর অবস্থা সচক্ষে দেখার কোনো রকম অভিজ্ঞতারই অভাব ছিল না। কিন্তু তা সত্ত্বেও ভ্যালডিমারের এই সময়কার বিকট চেহারাটা দেখে প্রায় সবাই সভয়ে রোগীর বিছানার কাছ থেকে দূরে সরে গেল। আমার মনে হচ্ছে এই পর্যায়ে আমার বিবৃতির এমন এক জায়গায় আমি এসেছি যেখানে অনেকেই এবার আমাকে বেশ অবিশ্বাস করতে শুরু করবেন। তবুও আমি নেহাত সাদাসিধেভাবেই ঘটনাটি বলে যাব। মসিয়ে ভ্যালডিমারের দেহের মধ্যে আর ক্ষীণতম জীবন শক্তিরও কোনো লক্ষণ দেখা গেল না। রোগী মারা গেছেন ধরে নিয়ে আমরা মৃতদেহটির ভার নার্সের উপর ছেড়ে দেবে বলে ঠিক করছি। হঠাৎ লক্ষ্য করলাম রোগীর জিভটা থরথর করে কাঁপছে। প্রায় 1 মিনিট কাল এইভাবেই জিভটা থরথর করে কাঁপতে লাগলো। পরক্ষণেই ঝুলে পড়া চোয়ালের মধ্য থেকে এমন একটা ভয়ঙ্কর শব্দ বেরিয়ে এলো যে সে শব্দের বর্ণনা করতে যাও বোকামি। অত্যন্ত কর্কশ, ভাঙা আর বাজখাই শব্দ কটি একসঙ্গে এমনভাবে আমাদের কানে এসে পৌঁছলো যে মনে হলো এই ধরনের বিকট শব্দ, এই বিভৎস স্বরধ্বনি কোনো কালে কোনো মানুষের কানে এসে বাজেনি। বিভৎস শব্দের মধ্যে উচ্চারণ ভঙ্গির এমন এক বৈশিষ্ট্য ছিল একমাত্র অপার্থিব কোনো কিছুর সাথে যে বৈশিষ্ট্যের তুলনা চলে। স্বরটা মনে হলো অনেক দূর থেকে বা মাটির নিচের কোনো গভীর গর্তের মধ্য থেকে কানে এসে পৌঁছল। এই শব্দ এবং স্বর, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা পাঠক নিশ্চয়ই ধরতে পেরেছেন আমার আগেকার কথা থেকে। শব্দটা স্পষ্ট, আশ্চর্য রকমের স্পষ্ট, একসঙ্গে জড়িয়ে কানে এসে বাজলে শিউরে উঠতে হয়। কিছুক্ষণ আগে আমি যে প্রশ্ন করেছি তার জবাবেই ভ্যালডিমার ওই শব্দ করেছেন। তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি এখনো ঘুমোচ্ছেন? এখন সে প্রশ্নের উত্তর এলো, না, আমি ঘুমিয়েছিলাম, এখন আমি মৃত। এই কটিমাত্র কথায় যে কি সাংঘাতিক অব্যক্ত এক বিভীষিকায় সবাই শিউরে উঠতে বাধ্য হয়েছিল তা অস্বীকার করবার জো নেই। না শিউরে উঠে উপায় ছিল না। থিওডোর তো ভয়ে অজ্ঞান হয়ে পড়েই গেলেন। নার্সরা দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল। তাদের কোনো মতেই আর ফিরিয়ে আনা গেল না। আমার নিজের অবস্থা যে কি তখন তা পাঠককে আর নাই বা বুঝিয়ে বললাম। প্রায় ঘন্টা খানেক ধরে নিঃশব্দে আমরা মিস্টার থিওডোরের জ্ঞান ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করতে লাগলাম। তার জ্ঞান ফিরে এলে আমরা আবার ভ্যালডিমারের অবস্থাটা আরেকবার পরীক্ষা করে দেখবার চেষ্টা করলাম। ভ্যালডিমারের অবস্থা ঠিক হুবহু আগের মতোই রয়েছে, শুধু এইটুকু তফাৎ যে এখন আর তার নাকের কাছে আরশি ধরলেও নিঃশ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণ বোঝা যায় না। রোগীর হাত থেকে একটুখানি রক্ত বের করার দেখবার চেষ্টা করা হলো, কিন্তু সে চেষ্টা সফল হলো না। আরও উল্লেখযোগ্য হচ্ছে আগের মতো আমার সম্মোহন নির্দেশে রোগীর হাতটা আর উঠানামা করছে না।
এ বিষয়ে বৃথায় কয়েকবার চেষ্টা করা গেল, কিন্তু হাতটা একটুও নড়ল না। আমার প্রশ্নের সময় শুধু দেখা যায় মৃতদেহের কোনো বাহ্যিক পরিবর্তন না হলেও মৃতের মুখের মধ্যে জিভটা শুধু কাঁপতে থাকে। মৃতদেহের উপর আমার সম্মোহন শক্তির এতটুকুই একমাত্র প্রতিক্রিয়া যা এখনও সক্রিয়। মনে হয় ভ্যালডিমার যেন আমার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করছেন, কিন্তু প্রয়োজনীয় ইচ্ছা শক্তির অভাবেই পেরে উঠছেন না। অন্য কেউ কোনো প্রশ্ন করলে মৃতদেহ বা তার জিভে কোনো বেকারই দেখা যায় না। এমনকি প্রশ্নকর্তাদের প্রত্যেককে এক একবার সম্মোহন প্রভাবের মধ্যে এনে তাদের দিয়ে প্রশ্ন করানো হলো, কিন্তু মৃতের সাড়া দেওয়ার কোনোই লক্ষণ নেই। আমার মনে হয় ভ্যালডিমারের বর্তমান অবস্থাটা পাঠককে বোঝানোর জন্য যা যা বলা দরকার তার সবই আমি বলতে পেরেছি। অন্য কয়েকজন নার্স জোগাড় করা হলো। 10টার সময় ডাক্তার দুজন ও মিস্টার থিওডোরকে নিয়ে আমি বেরিয়ে এলাম। বিকেলবেলা আমরা সবাই আবার রোগীকে দেখতে গেলাম। তার অবস্থা দেখলাম মোটামুটি আগের মতোই। রোগীকে অতঃপর জাগানো সম্ভব কিনা বা আদৌ সেটা যুক্তিযুক্ত হবে কিনা সে বিষয়ে আমরা নিজেদের মধ্যে পরামর্শ করলাম, কিন্তু রোগীকে আর জাগিয়ে কোনো ফল হবে না আমরা স্পষ্টই অনুভব করলাম। সাধারণত মৃত্যু বলতে যা বোঝায় সেটা সম্মোহন শক্তির প্রভাবেই যেন স্থগিত হয়ে আছে। রোগীকে আর একবার জাগাতে পারলে লাভ হবে এইটুকু যে তিনি তাড়াতাড়ি মরতে পারবেন। প্রায় 7 মাস পরের ঘটনা। এর মধ্যে প্রায় প্রতিদিনই আমরা ভ্যালডিমারের ওখানে গিয়ে তাকে দেখে এসেছি। অনেক বন্ধু ও ডাক্তার সেখানে ভিড় করেছেন। সবসময় আমরা দেখেছি রোগী ঠিক আগের অবস্থাতেই আছেন, কোনো পরিবর্তন নেই। নার্সরা সবসময় রোগীর আশেপাশে আছে। গত শুক্রবারে শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম যে রোগীকে শেষবারের মতো জাগানো হবে বা জাগাবার চেষ্টা করা হবে। বলা বাহুল্য, আমাদের এই শেষ চেষ্টার ফলাফল দুর্ভাগ্যজনক প্রতিপন্ন হওয়া জনসাধারণের মধ্যে তা নিয়ে তুমুল আলোচনার ঝড় উঠল, যাকে একান্ত অযাচিত বলা ছাড়া উপায় নেই। মসিয়ে ভ্যালডিমারকে সম্মোহন প্রভাব থেকে মুক্তি দেবার জন্যেই আমরা তাকে জাগাবার চেষ্টা করলাম। প্রথমত পাস দিতে শুরু করা গেল। কিছুক্ষণ ধরে এতে কোনোই ফলাফল পাওয়া গেল না। পরক্ষণেই সম্মোহনী ক্রিয়ার প্রথম প্রকাশ পেল। এতক্ষণ চোখ দুটোর শুধু সাদা অংশটুকুই দেখা যাচ্ছিল। এবার ধীরে ধীরে চোখের মণি দুটো নড়ে ওঠার ফলে চোখের পাতার মধ্য থেকে হলদে রঙের বিশ্রী দুর্গন্ধযুক্ত একটা জলীয় জিনিস হরহর করে বেরিয়ে এলো। সবাই বললেন আগের মতো আমার ইচ্ছাশক্তির জোরে রোগীর হাতটাকে নাড়াবার চেষ্টা করা উচিত, কিন্তু এতে কোনোই ফল পাওয়া গেল না। ডাক্তার ফাহা চাইলেন রোগীকে কোনো প্রশ্ন করি, কিন্তু তার কথা মতোই ভ্যালডিমারকে জিজ্ঞেস করলাম, মসিয়ে ভ্যালডিমার, এখন আপনি কেমন বোধ করছেন, বা আপনার কি কিছু বলবার আছে? সঙ্গে সঙ্গে গলার উপরকার সেই থোবড়ানো দাগগুলো আবার জেগে উঠল। জিভটা থরথর করে কেঁপে উঠল, কিন্তু চোয়ালার ঠোঁট দুটো এখনো তেমনি শক্ত। একটু পরে সেই ভয়ানক কণ্ঠস্বর আবার সবাইকে শিউরে দিল, ঈশ্বরের দোহাই, শিগগিরই করে আমাকে ঘুম পাড়িয়ে দাও, না হয়তো এক্ষুনি আমাকে জাগিয়ে দাও, এক্ষুনি এক্ষুনি, আমি বলছি আমি এখন মৃত। এক মুহূর্তের জন্য আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। প্রথমে চেষ্টা করলাম রোগীকে আগের অবস্থাতেই ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু তার মধ্যে ইচ্ছাশক্তির আর কোনোই লক্ষণ দেখতে না পেয়ে আবার রোগীকে ভালো করেই জাগিয়ে তোলবার চেষ্টা করলাম। মনে হলো আমার এই চেষ্টায় নিশ্চয়ই ফল পাওয়া যাবে। রোগীকে এক্ষুনি যে জাগিয়ে তোলা যাবে তাতে আমার কোনোই সন্দেহ ছিল না। মৃতকে এক্ষুনি জেগে উঠতে দেখা যাবে, ঘরের সবাই যেন মনে মনে প্রস্তুত ছিল এ দৃশ্য দেখবার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে যা ঘটল তার জন্য কোনো কালে কোনো মানুষই বোধ হয় তৈরি ছিল না। খুব তাড়াতাড়ি পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা অমানসিক শব্দ রোগীর জিভের ভেতর থেকে ফেটে বেরিয়ে এলো, ঠোঁটের ভেতর থেকে নয়। মৃত মৃত। সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে কি তার চেয়েও কম সময়ের ভেতর রোগীর সমগ্র দেহটা কুঁকড়ে ভেঙে দুমড়ে আমার হাতের তলাতে পচে গলে খসে পড়ল। আতঙ্কে স্তম্ভিত হয়ে সবাই দেখল বিছানার উপর পড়ে আছে উৎকট দুর্গন্ধযুক্ত গলিত মাংসপিণ্ডের একটা স্তূপ।